একটু শরীফে ত্রিপুরা ইলেকট্রনিক্স মিডিয়া সোসাইটির সম্মেলনের দ্বিতীয় পর্বে এখানে যারা রয়েছেন আপনাদের সবাইকে সুস্বাগত এবং শ্রদ্ধেয় শ্রী বিপ্লব কুমার দেব মহোদয় মহাশয় আপনাকে অনেক অনেক অভিনন্দন। সেই সঙ্গে আজকের অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করার জন্য অনুরোধ করছি। এবারে মঞ্চে আসন অলঙ্কৃত করার জন্য আমি অনুরোধ এবারে উত্তরীয় পরিয়ে বরণ করে নেবেন আমাদের সোসাইটির মাননীয় সেক্রেটারি শ্রী সুরজিৎ পাল মহাশয়। এবারে চারা গাছ অথবা হোম প্লেট তুলে দিয়ে শুভেচ্ছা জানাবেন আমাদের আজকের এই অনুষ্ঠানের মাননীয় সভাপতি সোসাইটির সভাপতি শ্রী দেবাশিস ভট্টাচার্য মহাশয়। আমাদের ত্রিপুরা ইলেকট্রনিক্স মিডিয়া সোসাইটির সভাপতি শ্রী দেবাশিস ভট্টাচার্য মহাশয় এই হোম প্ল্যান্ট তৈরি দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন মাননীয় প্রধান অতিথি তথা মাননীয় মুখ্যমন্ত্রী সর্বজনপ্রিয় শ্রদ্ধেয় শ্রী বিপ্লব কুমার দেব মহোদয়কে। মাননীয় সেক্রেটারি মঙ্গল প্রদীপ জ্বালিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানের শুভ সূচনা করলেন। আছেন রাজ্যের তথ্য অধিকর্তা থেকে শুরু করে যারা মহকুমা স্তরে জেলা স্তরে মিডিয়া চালাচ্ছেন, ইলেকট্রনিক চ্যানেল চালাচ্ছেন, আপনাদের সবাইকে সোসাইটির পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। আজকে আপনারা জানেন যে মিডিয়া জগতে সবচেয়ে বড় সংগঠনের সম্মেলন। বড় সংগঠন আমি কেন বলছি, আপনারা জানেন যে বর্তমান যুগে সবচেয়ে শুধু ত্রিপুরা নয় গোটা দেশ এবং বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এবং দ্রুততম প্রচার মাধ্যম হল বৈদ্যুতিক সংবাদ মাধ্যম। আমরা দেখেছি সর্বশেষ যে রাজ্যের তথ্য দপ্তরের যে পরিসংখ্যান, রাজ্যের মুদ্রণ যে পত্রিকা প্রচার সংখ্যা, সেখানে দেখা গেছে সব মিলিয়ে বড় ছোট সব মিলিয়ে 1 লক্ষের মতো। আমি যদি তাদের 3 জন করে গ্রাহক করে 3 লক্ষের মতো হতে চাই, তারা অবশ্যই গুরুত্বপূর্ণ মাধ্যম। কিন্তু 40 লক্ষ লোকের কাছে একমাত্র মাধ্যম বৈদ্যুতিক সংবাদ মাধ্যম, সবচেয়ে বৃহত্তম সংবাদ মাধ্যম। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এখানে উপস্থিত আছেন, তথ্য দপ্তর অধিকর্তা উপস্থিত আছেন। করোনা পরিস্থিতিতে দেখা গেছে সংবাদ মাধ্যম বেশ কিছুদিন বন্ধ রাখা হয়েছে, প্রচার মাধ্যম যারা ছাপার অক্ষরে বের হয়। কিন্তু যুদ্ধকালীন পরিস্থিতিতে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে স্বাস্থ্য দপ্তরের বার্তা, মেসেজ, প্রস্তুতি সবকিছু দিন রাত এক করে আজকে যারা আপনারা এখানে উপস্থিত হয়েছেন আপনারা পৌঁছে দিয়েছেন। মুখ্যমন্ত্রী বার্তা আপনারা ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন, মানুষ তখন ঘর থেকেও বেরোতে পারত না। এই জন্য আমি বলছি সবচেয়ে গুরুত্বপূর্ণ, দ্রুততম, সবচেয়ে বৃহত্তম প্রচার মাধ্যম হলো আজকের দিনে বৈদ্যুতিক সংবাদ মাধ্যম। অনেকে বলে থাকেন সোশ্যাল মিডিয়া, একটা নিউজ একটা আপলোড করে দিলে
সোশ্যাল মিডিয়া হয় না, ওদের কোনো অথরিটি নেই, দায়বদ্ধতা নেই, ছবি সুপার কম্পোজ করে একটা দিয়ে দিল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটা বিবৃতি জারি করে বলছে সামাজিক মাধ্যমের যেসব নিউজ আপনারা বিশ্বাস করবেন না, গুরুত্ব দেবেন না। কি বলেছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কি বলেছে, আপনারা শুধু গুরুত্ব দেবেন ছাপারক্ষক, বৈদ্যুতিক সংবাদ, স্পষ্টভাবে বলে দিয়েছে। এটা সেন্ট্রাল গভর্নমেন্টের অ্যাডভাইজারি আমাদের কাছে আছে। আমি শুধু আপনাদের, যেহেতু রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এখানে আছেন, আজকে যারা উপস্থিত আছেন, প্রচার মাধ্যমের বৈদ্যুতিক মাধ্যমের জন্য সরকার কি করেছে 28 মাসে, সেটা আমি একটু সংক্ষিপ্ত হয়ে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা জানেন যে বৈদ্যুতিক সংবাদ মাধ্যম যারা আছেন তাদের কেউ গুরুত্ব দিত না, সম্মান জানাতো না, স্বীকৃতি দিত না। কে দিল? রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব দিলেন। শুধু সম্মান বা স্বীকৃতি নয়, কাগজে কলমে অ্যাক্রেডিটেশন কার্ড, যেটা আমাদের দীর্ঘদিনের দাবি ছিল, আমাদেরকে গুরুত্বই দিত না। বলা হতো আপনারা অ্যাক্রেডিটেশন কার্ড পাওয়ার যোগ্যতাই নেই, কোনো রুলসই নেই। হ্যাঁ, এটা সত্য, শুধুমাত্র স্যাটেলাইট চ্যানেল অ্যাক্রেডিটেশন কার্ড পেয়ে থাকে, এটা ঘটনা সারা বিশ্বে এবং গোটা দেশে। কিন্তু মুখ্যমন্ত্রী বললেন না, কেবল চ্যানেলে যারা কাজ করে ওদেরকেও দিতে হবে। আমি যখন মুখ্যমন্ত্রীর সাথে বিভিন্ন জায়গায় গেছি, অনেক সাংবাদিক বলেছেন আমরা কার্ড পাই না। নতুন করে রাজ্য সরকার নতুন রুলস প্রণয়ন করে কেবল চ্যানেলের জন্য শুধুমাত্র ত্রিপুরাতে কেবল চ্যানেলের জন্য অ্যাক্রেডিটেশন কার্ড চালু করল। শুধু চালু করাই না, উইদিনে 10 days সাংবাদিকদের হাতে, ইউটিউব সাংবাদিকদের হাতে পৌঁছে দেওয়া হয়েছে। কতটুকু সদিচ্ছা থাকলে একটা বৈদ্যুতিক সংবাদ মাধ্যমে এতটুকু গুরুত্ব একটা সরকার দিতে পারে। সেই জন্য আমি আজকে বলেছি যে আমাদের এই সম্মেলন, আমাদের এই আজকের সভা একটা ঐতিহাসিক সভা। কোনোদিনও আপনারা যারা আছেন দায়িত্বশীল লোক, শিক্ষিত, অকৃতজ্ঞ হবেন না এবং ভুলবেন না রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে। যে কাজটা উনি করেছেন ভারতবর্ষে কোনো মুখ্যমন্ত্রী করেননি। আপনার পার্শ্ববর্তী রাজ্যে খবর নিয়ে দেখেন যে কেবল চ্যানেল অ্যাক্রেডিটেশন কার্ড আছে কিনা। আমি দায়িত্ব নিয়ে বলছি, কোন রাজ্যের কেবল চ্যানেল অ্যাক্রেডিটেশন কার্ড নেই। আর কি করলো? পেনশন ছিল কত আমাদের? 1000, কিন্তু একজন কি দুইজন। এটা রাজ্য সরকার যখন ক্ষমতায় আসলো, এটা করা হলো 10,000। আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো যে পেনশনের কোনো রুলস নেই, এখানে তথ্য অধিকতা আছেন, যাতে একটা পেনশনের রুলস যাতে তৈরি করা হয়। আপনারা জানেন একজন সাংবাদিক বিষ্ণু শর্মা কিডনি আক্রান্ত হয়ে কিডনিতে মারা গেছে। ওনার জন্য চিকিৎসার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত মুখ্যমন্ত্রী ব্যক্তিগতভাবে চেষ্টা করেছেন এবং 2 লক্ষ টাকা ওনাকে আর্জেন্ট তহবিল থেকে দেওয়া হয়েছিল, যদিও ওনাকে বাঁচানো যায়নি। আপনারা জানেন যে রাজ্যের একজন সাংবাদিক প্রতাপ দেববর্মা, বাড়ি বিলোনিয়া, ও মিসেস বিএড করতো কোচবিহারে, অ্যাক্সিডেন্টে মারা গেছিল। এটা অনেকে জানেন না, এই গল্পটা হিস্ট্রি অনেকে জানেন না। ওর মিসেস যখন অ্যাক্সিডেন্টে মারা যায়, সেখানে ওর বডি আনার কোনো টাকা নেই। তখন
মুখ্যমন্ত্রীর দৃষ্টিতে বিষয়টা নেওয়া হয়। মুখ্যমন্ত্রীর নির্দেশে ডিএম 50,000 টাকা দিয়ে পুরো গাড়ি ভাড়া করে ওই বডি বিননে আনা হয়। এগুলো বলছিলাম কেন? এগুলো বলছে একটা ভুল ব্যাখ্যা, ভুল মেসেজ দেওয়ার চেষ্টা হচ্ছে অনেক সময়, আমি লক্ষ্য করি সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন সময়। একটা মানবিক সরকারের সাংবাদিকতার প্রতি, সংবাদপত্রের কর্মীদের প্রতি কিরকমের একটা দৃষ্টিভঙ্গি, আগের দৃষ্টিভঙ্গি এবং বর্তমান দৃষ্টিভঙ্গি, এই জন্য আমি আজকে কথাগুলো একটু বিস্তারিতভাবে বলার চেষ্টা করছি। সাংবাদিকের আবাসন নেই, হ্যাঁ এখনো আবাসন হয়নি। আবাসনের একটা জায়গা দেখা হয়েছে, মুখ্যমন্ত্রী নিজে বলেছেন যে আবাসন তো ফ্রিতে দেওয়া যায় না, 2 কোটি টাকার মতন জায়গাটা পোস্টিং আছে, তোমরা কোথা থেকে এটা দেবে? সরকার আমাদের তহবিলে দেবে 2 কোটি টাকা, আমরা বা এই টাকা সরকারকে দিয়ে জমিটা আমরা পারচেস করে নেব। এতটুকু পর্যন্ত এটা লাস্ট স্ট্যাটাস। মানে সাংবাদিকদের যে ছাদের সমস্যাটা, সেটাও কিন্তু অনেকটা সমাধানের দিকে সরকার এগুচ্ছে। আপনারা জানেন যে এটার সাথে আমরা যুক্ত না থাকলেও বিজ্ঞাপনের রেট বিভিন্ন সংবাদপত্রে অনেকটা বাড়ানো হয়েছে। অন্যান্য উত্তর পূর্বাঞ্চলে অনেকটা রাজ্যের তুলনায় আমাদের রাজ্যের সরকারের যে ক্ষমতা, সেই তুলনায় অনেকটা বিজ্ঞাপনের রেট সরকার আসার সাথে সাথে বাড়ানো হয়েছে। এই যে ধরেন একটা জিনিস আপনারা এখন দেখতে পাচ্ছেন যে এই ক্লাবটা এখন এসি চলছে। এই ক্লাবটা কিন্তু এসি ছিল না, কিন্তু এসির দাবি কিন্তু আমি করিও নি। এসির দাবি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আজকে থেকে 6 মাস আগে এখানে এসেছিলেন, একটা অনুষ্ঠানে এসেছিলেন, এসে দেখেছেন যে এসি নিয়ে গরমে সবাই কাজ করছে, তখন উনি সাথে সাথে গিয়ে এসির অর্ডার দিয়ে দিয়েছে। এসি আজকে আমরা ইউজ করছি। এসি আমরা জানেন কোভিড পরিস্থিতিতে সংবাদপত্র যাওয়া বন্ধ হয়ে গেছিল, গাড়ি বন্ধ, লকডাউন। তখন সরকার কি করলো? পত্রিকা যাতে সবাই পড়তে পারে তার জন্য সরকার টাকা দিয়ে গাড়ি রিজার্ভ করে পত্রিকা পাঠালো। দীর্ঘদিন ধরে এর জন্য সরকার প্রায় 10 লক্ষ টাকার উপর খরচ হয়েছে। এই পত্রিকাতে আবার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নিউজ ছিল, সরকারের বিরুদ্ধে নিউজ ছিল। এটা হলো আমাদের একটা গণতন্ত্র। আমরা জানি যে কালকে যে 31 জনকে কিষাণ কার্ড দেওয়া হয়েছে, এ নিয়ে একজনকে নিয়ে বিভিন্ন প্রশ্ন দেখা দিয়েছে। আমার সহকর্মী ইলেকট্রনিক্সে কাজ করেন, উনি আছেন এখানে। হ্যাঁ, কথা উঠেছে, কথা দেখা দিয়েছে। আগে যে কিষাণ কার্ড দেওয়া হতো, আমি আগে কমিটিতে ছিলাম, অল অন এ সাডেন একবার দেখেছিলাম, দেখেছি আমাকে হঠাৎ করে বাদ দিয়ে দেওয়া হলো। কিন্তু আমরা কাল পরশুদিন 31 জনকে কাদের কার্ড দিয়েছি, রাজ্য সরকার বা কোনো পার্টি আমাদের কোনো খবরই রাখেনি। জিজ্ঞাসা করেন তো, কোনো চয়েস আমাদের দেয়নি। যারা যাদের যোগ্যতা আছে, যারা যারা ক্রাইটেরিয়া কোয়ালিফাই করেছে, তাদেরকে কার্ড দেওয়া হয়েছে। কোভিড পরিস্থিতিতে সবচেয়ে বেশি ঝুঁকি নিয়ে কাজ করছেন সংবাদ মাধ্যমের কর্মীরা বা চিত্র সাংবাদিকরা। সেখানে মুখ্যমন্ত্রী একবার সবার জন্য টেস্টের ব্যবস্থা করেছেন, আসছেন কি সবাই টেস্ট করেছে, সবাই নেগেটিভ এসেছে। আমি মুখ্যমন্ত্রীকে বলবো যে আবার যেন করা হয়, কারণ এখন পরিস্থিতি দ্রুত চেঞ্জ হচ্ছে। এই জন্য আবার যাতে সাংবাদিকরা যারা কাজ করছে ফিল্ডে, আবার যাতে করা হয়, আপনি একটু ব্যবস্থা গ্রহণ করবেন। এবং সাংবাদিকরা যাতে কিছু না হয়, সবাই ভালো থাকুক। কিন্তু যদি কিছু হয়ে যায়, কারণ ইতিমধ্যে আমরা দেখেছি উড়িষ্যার একজন সাংবাদিক প্রাণ গেছে, আমাদের পার্শ্ববর্তী করিমগঞ্জে একজন সাংবাদিক বৈদ্যুতিন সংবাদ মাধ্যমে আক্রান্ত হয়েছেন। সেই জন্য মুখ্যমন্ত্রী আগাম 10 লক্ষ টাকা পরিবারের জন্য ঘোষণা করে রেখেছেন। এইভাবে আমি যদি বলি যে গত 2.5 বছরে কি কি কাজ সংবাদপত্রের জন্য করেছে, তাহলে কিন্তু একটা বিশাল ইতিহাস রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এখানে আছেন। আমি আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করতে চাই না।
তবে আমরা বলবো আজকে যে আমরা আত্মসম্মান ফিরে পেয়েছি, বৈদ্যুতিন সংবাদ মাধ্যমে যারা কাজ করছেন তারা আজকের থেকে বা কালকে যে মুখ্যমন্ত্রী কার্ড দিয়েছেন, আত্মসম্মান আমাদের ফিরিয়ে দিয়েছেন এবং স্বীকৃতি দিয়েছেন গোটা দেশের মধ্যে। এর জন্য আমি আবারও ইলেকট্রনিক্স মিডিয়া সোসাইটির পক্ষ থেকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জ্ঞাপন করছি। আবার অভিনন্দন জ্ঞাপন করছি এই জন্য যে আপনারা জানেন যে আমি একটা চিঠি দিয়েছিলাম যে যাতে যারা আমরা কাজ করি ফিল্ডে একটা আমাদের জন্য জ্যাকেট দেওয়ার জন্য, এবং চিঠিটা মুখ্যমন্ত্রীর কাছে গেছে বিকাল 2:30-3টা নাগাদ গেছে। মুখ্যমন্ত্রী আমাকে 7:30-8টার মধ্যে জানিয়ে দিয়েছে গভর্নমেন্ট সবাইকে জ্যাকেট দেবে, প্রতিশ্রুতি অনুযায়ী গতকালকে জ্যাকেট দিয়ে দিয়েছে। এবং জ্যাকেট নিয়ে আবার একটা গল্প আছে। জ্যাকেট একবার দেওয়া হয়েছিল অনেক আগে, তখন জ্যাকেটটা ছিল গেঞ্জির মতো, যার কারণে এই জ্যাকেট কিন্তু পুড়িয়ে দেওয়া হয়েছিল। আর বর্তমান সরকার যে জ্যাকেট দিয়েছে, একটা জ্যাকেটের দাম পড়েছে 900 টাকা, এবং এটার কোয়ালিটি কে যাচাই করেছে? কোয়ালিটি যাচাই করছে সাংবাদিকরা। সব হাউসের সাংবাদিকদের নিয়ে একটা কমিটি করা হয়েছে, সরকারি অফিসাররা ছিলেন, সব হাউসের সাংবাদিকরা ছিলেন, প্রতিনিধিরা ছিলেন। ওরা যেটা অ্যাপ্রুভ করেছে ওদের চয়েস অনুযায়ী জ্যাকেট দেওয়া হয়েছে। ডিফারেন্স সাইজ, এটা নট এ চয়েস অফ দ্য গভর্নমেন্ট, চয়েস অফ দ্য জার্নালিস্ট। জার্নালিস্ট কমিটি যেটা চয়েস করেছে মুখ্যমন্ত্রী সেটাই তাকে দিয়ে দিয়েছে। তাহলে আপনারা আর কি চান? যার বিজ্ঞাপন পরিস্থিতি তৈরি হচ্ছে, আমরা মুখ্যমন্ত্রীর কাছে গেছি বারবার যে বৈদ্যুতিন সংবাদ মাধ্যম আজকে বৃহত্তম সংবাদ মাধ্যম, এখানে যাতে বিজ্ঞাপন যাতে বেশি দেওয়া হয়। মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছে নতুন পরিস্থিতি ইলেকট্রনিক্স মিডিয়া থাকবে, এবং ইতিমধ্যে ইলেকট্রনিক্স মিডিয়াতে বিজ্ঞাপন দেওয়া হচ্ছে কিছু কিছু, যদিও এটা পর্যাপ্ত না। আমরা বলবো এটা একটা ক্যাটাগরির মধ্যে এনে রাজ্যের মুখ্যমন্ত্রী যেটা বলেছেন সেটা আমাদের, আমরা যদি দাবি করি, আমরা যদি চাই, আমরা চাইবো 75%। আমরা চাইবো 100 টাকার মধ্যে 75 টাকা বৈদ্যুতিন সংবাদ মাধ্যমে দেওয়া হোক। কারণ বৈদ্যুতিন সংবাদ মাধ্যম একটা ইন্ডাস্ট্রি, বৈদ্যুতিন সংবাদ মাধ্যমে কয়েক হাজার লোক কাজ করে, এবং জীবন জীবিকা থেকে শুরু করে ছোট ছোট ইউনিট থেকে শুরু করে সবগুলো বৈদ্যুতিন সংবাদ মাধ্যম একটা বড় ইন্ডাস্ট্রি হয়ে উঠছে এখন। শুধু আমাদের ত্রিপুরা রাজ্যে না, এই চরিত্র সারা দেশে সারা বিশ্বে। সেই জন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রী বলবো, ত্রিপুরা ইলেকট্রনিক্স মিডিয়া সোসাইটি আপনার সাথে আছে। আপনি যে স্বপ্ন দেখছেন, আদর্শ ত্রিপুরা গড়ার যে স্বপ্ন দেখছেন, আমাদের পক্ষ থেকে যতটুকু সাহায্য করা ততটুকু আমরা করব। আর একটা অনুরোধ সর্বশেষ আমি করব যে অনেক সময় দেখা যায় বৈদ্যুতিন সংবাদ মাধ্যমও কিছু কিছু বিভ্রান্তি ছড়ানো হয়। আপনাদের কাছে অনুরোধ যে সুনির্দিষ্ট তথ্য ছাড়া, কারণ এখন এই সরকার আপনারা জানেন ডেইলি ব্রিফিং করছে। মাননীয় মুখ্যমন্ত্রী 30 দিনের মধ্যে খুব সম্ভবত 10-15 দিন সাংবাদিকদের সাথে কথা বলেন, এবং ডেইলি ওনার টুইট আছে, ডেইলি ওনার ফেসবুকে আপলোড আছে, তথ্য আছে। এত বেশি তথ্য যে সুবিধা, এই সুবিধা কিন্তু আগে কখনোই আমরা পাইনি। তথ্য যাচাই করে আপনারা বিভিন্ন সংবাদ পরিবেশন করবেন, কারণ সবাই আমরা একটা দায়িত্বশীল ভূমিকাতে আমরা আছি। স্বীকৃতি দেওয়ার পর আমাদের দায়িত্ব আরো আরো অনেক বেড়ে গেছে। নমস্কার, সবাই ভালো থাকবেন। এবং সঙ্গে নিশ্চয়ই থাকবে মাননীয় সভাপতি শ্রী দেবাশিস ভট্টাচার্য মহাশয় এবং মাননীয় চেয়ারম্যান শ্রী তরুণ সরকার মহাশয়। এই সম্মেলন ইলেকট্রনিক্স মিডিয়ার জন্য এক ঐতিহাসিক দিন হবে। এই কার্যক্রমে মঞ্চে উপস্থিত ত্রিপুরা ইলেকট্রনিক্স মিডিয়া সোসাইটির চেয়ারম্যান প্রণব সরকার মহোদয়, সেক্রেটারি সুরজিৎ পাল, প্রেসিডেন্ট শ্রী সেবক ভট্টাচার্য, দেবাশিস ভট্টাচার্য,
উপস্থিত সমস্ত মিডিয়া হাউসের প্রমুখ, এডিটর ইন চিফ, এডিটর, অন্যান্য সাংবাদিক বন্ধুরা, আজকের যে পরিস্থিতি সেটা হচ্ছে কোভিড-19 প্রকোপ এবং তার সঙ্গে মোকাবেলা, তার মধ্যে দিয়ে রাজ্যের ইকোনমিক অ্যাক্টিভিটি কন্টিনিউয়াস রাখা ও নিজের জীবন শৈলী এবং জীবন চর্চার জন্য নিজেকে তার মধ্যে দিয়ে এগিয়ে নিয়ে যাওয়া। রাজ্য সরকার এই কোভিড মোকাবেলা এখন ট্রিপল টিতে কাজ করছে। 3টি টিতে, একটা ট্রেসিং, প্রথমটিতে ট্রেসিং, দ্বিতীয়টিতে টেস্টিং और তৃতীয়টিতে ট্রিটমেন্ট। और এমনিতে জিবি হসপিটালে যে আমাদের ল্যাব রয়েছে তার মধ্যে টেস্ট নরমাল और অ্যান্টিজেন টেস্ট নতুন করে সোসাইটি থেকে নেওয়া 116টা পিএসইউ প্রাথমিক হেলথ কেয়ার সেন্টার 116 এবং বাকি হসপিটালগুলো নিয়ে প্রায় 150 হসপিটালের মাধ্যমে নমুনা সংগ্রহ করে রাজ্য সরকার ত্রিপুরার সমস্ত অঞ্চলে টেস্টিং এর মাত্রা বাড়িয়ে দিয়েছে। তাছাড়া বর্ডার এরিয়াতে যে মিউনিসিপ্যাল কর্পোরেশন বা কাউন্সিল যেখানে রয়েছে সেখানে বর্ডার এরিয়া 1/2 কিলোমিটার, যেখানে রুরাল এরিয়া সেখানে 1 কিলোমিটার সম্পূর্ণ লকডাউন আছে। কিছু কন্টেইনমেন্ট জোন আছে, তার মধ্যে লকডাউন রয়েছে। তো এই পরিস্থিতিতে রাজ্য সরকার কাজ করছে। আর ইলেকট্রনিক্স মিডিয়া যে চ্যানেল আছে ওনারাও বিভিন্ন জায়গা থেকে সংবাদ সংগ্রহ আর তার পরিবেশন এবং তার মাধ্যমে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে একদিনের প্রেস ক্লাবের সেমিনার কেন নিজেদের দায় দাবি, ইলেকট্রনিক্স মিডিয়ার বর্তমান ভবিষ্যৎ যোজনা ও প্রথমবারের মতো 31 জনকে 31টা হাউসকে অ্যাক্রেডিটেশন কার্ড ও তার সঙ্গে রাজ্য সরকারের তরফ থেকে যে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয় তার মধ্যে নিজেদের ভাগিদারি কিভাবে হতে পারে এই বিষয়গুলো চিন্তন আর সঙ্গে সঙ্গে ইলেকট্রনিক্স মিডিয়াগুলো নিয়মানুবর্তিতা, অ্যাকাউন্টেবিলিটি আর সঙ্গে সঙ্গে বিশ্বসনীয়তা। একবার যদি কোনো চ্যানেল, কোনো পত্রিকা তার বিশ্বসনীয়তা হারিয়ে যায় তো নেবার, তার জীবনে নেবার লিখে রেখে পত্রিকার নাম বা নিউজ চ্যানেল নাম আর চলবে না। একবার যদি ফেক চলে গেছে তো দ্বিতীয়বার ফেরত আসে। আমি ভারতবর্ষে দেখি, আসবো স্যাটেলাইট চ্যানেলও দেখি, ডুবে গেছে কোনো কারণে। আর কারণ কি হয়? ফেক নিউজ, ব্যক্তিগত স্বার্থ, ব্যক্তি সত্তা। আর সেই কারণে আমি অনেক দেখেছি যে হঠাৎ করে টিআরপি উঠেছে, কোটি কোটি টাকার অ্যাডভার্টাইজমেন্ট পাচ্ছে, তারপর আবার সেই চ্যানেলকে বিক্রি করতে হয়েছে। ওই হাউস আর চালাতে পারছে না। বিক্রি করার পর
অন্য নাম, নতুন নাম দিয়ে চ্যানেল খোলা হয়েছে। ওই নামে চ্যানেল চলছে, স্যাটেলাইট চ্যানেল, ইন্টারন্যাশনাল চ্যানেল, ন্যাশনাল চ্যানেল। আপনারা সবাই অবগত আছেন এই চ্যানেলগুলি কি কি ছিল আর কোনগুলির অবলুপ্তি হয়েছে। আবার নতুন নাম দিয়ে অন্য কোনো হাউস সেটাকে ক্রয় করে তার শেয়ার নিয়ে অন্য ব্যক্তি শুরু করেছেন। ও ব্যক্তি পর্যন্ত চালাতে পারে না, ও ব্যক্তি পর্যন্ত চলে। এটা ভারতবর্ষ, তাতে ডেমোক্রেসি আছে। ডেমোক্রেসিতে ব্যক্তিতন্ত্রের কোনো স্থান নেই। সামূহিক নেতৃত্ব, সামূহিক কার্য ও সামূহিক পদ্ধতি, এগুলোই দীর্ঘকালীন স্থায়িত্ব পায়। বাকিগুলো সাময়িক। যেমন রাজনীতিতে কোন ব্যক্তি যদি মনে করে যে আজকে আমি রাজনীতিতে আসবো, ওর কালকে এমএলএ হবো, পরশুদিন মুখ্যমন্ত্রী হবো, তরশুদিন আমি প্রধানমন্ত্রী হবো, তারপরে রাষ্ট্রপতি হবো, তারপরে দুনিয়ার সর্বপ্রধান ব্যক্তি হবো, এই সম্ভব নেই। মিডিয়া তো যদি কেউ ভাবে যে আমি একদিনে সব পাঠিয়ে দেব, সবকিছু করে নেব, নেই। রাজনীতি আর মিডিয়ার মধ্যে একটা মিল আছে, যে লং টাইমকে ধরে রাখতে হবে, কন্টিনিউশন থাকতে হবে, তবে গিয়ে সাকসেস আসবে। আর একবার সাকসেস যদি আসে, তাকে সমাপ্ত করা কঠিন হয়ে যায়। আর যদি সাকসেসের সঙ্গে কেউ সংঘাতে যায়, মানে পজিটিভনেস, তার সঙ্গে যদি অন্ধকার, সূর্যের সঙ্গে যদি অন্ধকার যুদ্ধ করতে যায়, তো কতটা সময় সূর্যগ্রহণ হয়? খানিকটা সময় আমরা দেখি যে সূর্যকে ঢেকেছে, কিন্তু সূর্যগ্রহণ এমন দেখিনি কোনোদিন একদম রাতের অন্ধকারের মতো হয়ে গেছে। খানিকটা সকাল যেমন হয়, সন্ধ্যা হয়, এমন পর্যন্ত একটা সময় পর্যন্ত হয়, তারপর সূরজ তার আলো দিতে থাকে। সূর্যকে কেউ তার যে সময় চক্র আছে তা থেকে কেউ আটকাতে পারে না। গ্রহণে খানিকটা লাগে, ও সেটাও সূর্যকে সূর্যাস্ত করতে পারে না। মনে হয় যেমন একটু গধূলি লগ্ন হয়েছে, বাস তারপর সূরজ তার প্রকাশ দিয়ে চলে আসে। তো তার জন্য এগুলো লং টাইম প্রসেস, তার জন্য পেশেন্স চাই। প্রিন্ট মিডিয়া হোক, ইলেকট্রনিক্স মিডিয়া হোক, রাজনীতি হোক, তার মধ্যে পেশেন্স, প্রথম গুণ থাকতে হবে, পেশেন্স থাকতে হবে ব্যক্তির মধ্যে, সংস্থার মধ্যে। আমি যা বলবো অক্ষরে সেটা হতে হবে, তো ও কোনদিন সাকসেসফুল মিডিয়াম্যান হতেই পারবে না, নেভার। কোন পলিটিশিয়ান যদি ভাবে যে আমি তো মুখ্যমন্ত্রী, আমি এখন বলেছি এটাই হতে হবে, তো বেশি দিনের মুখ্যমন্ত্রী থাকতে পারবে না। ব্যবস্থা আছে, সিস্টেম আছে, আইন আছে, কানুন আছে। বলার পর চিফ সেক্রেটারি তার টিম থাকে, সেটা মুখ্যমন্ত্রী যে নির্দেশটা দিয়েছেন সেটা সঠিক কিনা, এটা লফুল কিভাবে করতে হবে, তার মধ্যে কি কি ধারা আনতে হবে, সুপ্রিম কোর্টের কোনো গাইডলাইন আছে কিনা, হাইকোর্টের কোনো গাইডলাইন আছে কিনা, ভারতের সংবিধানের গাইডলাইনের অনুসারে ওনার বক্তব্যটা তৈরি করা হচ্ছে কিনা, এই সবগুলো দেখার পর যখন কোনো ডিসিশন সামনে আসে, তখনই গিয়ে সেই ডিসিশন
সাকসেসফুল হয়। আর যদি কেউ ভাবে যে না আমি যা বলবো তাই হবে, এটা এখন একতন্ত্র, দুনিয়াতে এখন একতন্ত্রের স্থান নেই। আর কোন দক্ষ সাংবাদিক, কোন দক্ষ ইলেকট্রনিক্স মিডিয়া হাউস, কোন প্রিন্ট হাউস, বা কোন দক্ষ রাজনীতিবিদ যখন সূর্যের উপর গ্রহণ লাগতে পারে কিন্তু তাকে ঢাকতে পারে না, গ্রহণ হতে পারে কিন্তু ঢাকা ওঠে। তো এই বিষয়গুলি মাথায় রেখে যদি আমরা কাজ করি, চাই রাজনীতি হোক আর সাংবাদিক জগতে, সাকসেস আপনি আপনার হাউসে এসে বসে নেই। আমরা অনেক সময় দোষারোপ করি আমার হাউসটাকে ডাউন করে দিয়েছে। কাউর হাউস কেউ ডাউন করতে পারে না, কাউর রাজনীতি কেউ ডাউন করতে পারে না। কংগ্রেসের রাজনীতি রাহুল গান্ধী আর কুঙ্গি ডাউন করে, মোদি করে না। কোন মিডিয়া হাউস যদি ডুবে যায় তার জন্য কোন রাজনীতিবিদ করতে পারবে না, খুব দায়ী থাকবে তার জন্য, কারণ খুদ সেই রণকৌশল নিয়েছে, রণনীতি নিয়েছে। আর এমনিতেও প্রত্যেক মানুষের, প্রত্যেক হাউসের একটা স্বভাব থাকা উচিত বা থাকে। আমি বিপ্লবদের 4 বছর যাবৎ আপনারা দেখছেন রাজনীতিতে, জানে না জানে প্রত্যেকে কিন্তু আমার একটা স্বভাব বোঝে, জানে। আর স্বভাব সিদ্ধ আদব কায়দাতেই আমি আমার দৈনন্দিন জীবন, রাজনীতি আর রাষ্ট্রনীতি সেই কর্মযোগে থাকে। হঠাৎ করে যখন স্বভাব চেঞ্জ হয় তখন মানুষ বলবে বিপ্লবদের নটঙ্কি করতেছে, কিন্তু উনি তো এমন না, উনি তো এভাবে প্রতিক্রিয়া দেন না, উনি তো এভাবে কথা বলেন না, আজকে কেন মনে করছে কারণে। আমার যে স্বভাব সিদ্ধ, যেই ধারায় আমি চলছি, নদী যেভাবে যাচ্ছে ঠিক সেভাবেই গতি তৈরি হবে আর সেভাবেই যেতে হবে। আর আমার স্বভাবের বাইরে আমার মিডিয়া হাউসের একটা টেস্ট আছে, মিডিয়া হাউসের একটা স্বভাব তৈরি হয়, সেই দিশাতে চলছে, হঠাৎ করে ব্রেক দেবো আর অন্য দিশাতে চলা শুরু করবো, তো বিনাশ 100% বিনাশ। যেমন ত্রিপুরাতে আমাদের বিরোধী পার্টির একটা মুখপাত্র আছে, আমিও করি, কিন্তু এটার একটা টেস্ট আছে। এটা কি লিখবে, আমি 2015-তে এসেছি, যেমন লিখছে এখন তেমনই লেখে। তো তার মধ্যে তার একটা বিশ্বসনীয়তা আছে যে এটা এটাই লিখবে, এটা থেকে এটাই পাবো, তৈরি করে রেখেছে। কারণ পার্টি মুখপাত্র তো এইভাবেই হবে, এমনই লিখবে। ও তার মধ্যে যদি দেখি মধ্যে বিপ্লবদের জিন্দাবাদ, বিপ্লবদের মহান কাজ করছে, তো আমি বাবু মাথায় মানুষও দেহ করবে যে বাবু কি হয়েছে, হঠাৎ করে মুখ্যমন্ত্রীর এই যে প্রথম পেজে 2 দিন ধরে আইতেছে যে মুখ্যমন্ত্রীর একদম নিষ্ঠার ফুলঝুরি চলতেছে। তো যারা সেই পত্র, সেই পত্রের পাঠক, তাদের অনেকে জ্বর উঠে যাবে। কারণ কি, তার একটা স্বাদ তৈরি হয়েছে, সবাই জানে এটা টক, হঠাৎ করে চিন্তা এটা দিচ্ছে 2 কিলো,
তখন ভাববে চিনিটা কি আসলে চিনি না এটার মধ্যে অনেক কিছু মিক্স আছে। একবার ফরেন্সিক যাচ করাইবে, একবার এরে ফোন করবো, এমন করবো। দেখ আসলে ওই পত্রিকা আমি দেখি অন্য কেউ আমার সাথে বাড়িতে গেছে প্রশ্ন। এই কারণে আমি বলি না আপনারা এই ধরনের করেন, কিন্তু আমি বলবো মিডিয়াতে নিজেকে দীর্ঘদিন ধরে রাখার জন্য একটা নিজের ব্যক্তিত্ব বা নিজের হাউসের ব্যক্তিত্ব, নিজের হাউসের টেস্ট সেটা তৈরি করতে হয়। সেটা যদি কন্টিনিউশনে একই ধরনের থাকে তো যাকে কোনোদিন আকাশ ছোঁয়া পর্যন্ত চলে যায়। আর যদি বারবার চেঞ্জ করে আর যদি ফলো আপ না করা হয় সেই নিউজে, তো মানুষ বুঝে যায়। কালকে দেখলাম যে দুয়ারে আজকা করবে না, তেনের মতো রূপ নাই, কি ব্যাপার দেখ, হয়তো বা দেখার জন্য একটু দেখবে। पब्लिक सब कुछ जानता है, हम लोग को गलतफहमी हो जाता है जो আমরা বুঝি সবচেয়ে বেশি বুঝি, ऐसा नहीं है। আমি রাজনীতি করি, কতটা তো শিখেছি। সামনে যারা বসে আছে, আমার সামনে যারা দাঁড়িয়ে আছে, এরা কি চাইছে সেটা যদি আমি না বলতে পারি, সেটা যদি আমি না বুঝি, তো আমি রাজনীতিতে পরিপক্ক ব্যক্তিত্ব কোন সময় তৈরি হতে পারবো না। আমি কি বুঝেছি সেটা থোপে দেব, পাবলিক মানে না। তার জন্য প্রত্যেকটি মিডিয়া হাউসের কাছে আমার নিবেদন থাকবে, অ্যাক্রিডিটেশন কার্ড এসেছে, জ্যাকেট এসেছে, অ্যাডভার্টাইজমেন্ট বেড়েছে, এগুলো তো প্রসেস চলতে থাকবে। আর জীবনে অর্থের প্রয়োজন আছে, পরিবার চালাতে হবে, হাউসের সবাইকে স্যালারি দিতে হবে, এগুলো তো লাগবে। পারদর্শী মতের সঙ্গে পারদর্শী হাউস তৈরি করা, তার বিশ্বাস নিয়ে তৈরি করা, যেটা যখন তৈরি হয়েছিল তার স্বাদ এমন ছিল, এভাবে চলছে, আজও এভাবেই চলছে। গ্রাহক বাড়বে, টিআরপি বাড়বে, লোক দেখবে, আপনার হাউসের আর্থিক উপার্জন বাড়বে। অনেক সময় কাউ কাউ মাঝে ফোনও করবে, আরে তোমার একটু সাহায্য পেলাম, এই ভিডিওটা দেখা दो, तारा একটু वो गलतफहमी है। आपके न्यूज दिखाने से वो उस व्यक्ति को कोई फर्क नहीं पड़ता, कोई फर्क नहीं पड़ता। কারণ কি, ইয়েলো জার্নালিজম যদি মানুষ না বুঝতো, যদি আমরা না বুঝতাম, তাহলে নামকরণ কে করলো? আমরাই তো করেছি। আমি সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে বলতে পারি কোন নিউজটা ঠিক, কোন নিউজটা ব্যাঠিক, প্রত্যেকটা পাঠক সেটা জানে, প্রত্যেকটা পাঠক। কিন্তু মজা নেওয়ার জন্য দেখছো এনভায়রনমেন্ট লেক্সে দিল तो वो भी मजा लेगा, उसको भी पता है गलत। দিলাম তো একটু তাই, আবার ফোন করবো, ফোন করে দেখেছো এর একটু দিলাম। বন্ধুরা, রাজনীতিবিদও যেমন চ্যানেল হয় না, और চ্যানেল দিয়েও রাজনীতিবিদ তৈরি হতে পারে না। লিডারশিপ কোন চ্যানেল তৈরি করে দিতে পারবে না, আর কোন রাজনীতিবিদও কোন চ্যানেলের অস্তিত্ব তৈরি করে দিতে পারে না। কে তৈরি করবে অস্তিত্ব? পাবলিক। আপনাদের সঙ্গে আমাদের একটা মিল আছে, আমাদেরকে পাবলিক তৈরি করে, মিডিয়া হাউসগুলোকে পাবলিক তৈরি করে, এই জায়গাটা মিল আছে। বাই দ্য পেপার সাংবাদিকের যে জীবন,
তার উপরে নির্ভর করে, মানুষের উপরে। ও যারা পলিটিশিয়ান তাদেরও নির্ভর বাইরে করবে। তো আমি আশা করি ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে আমরা যে সংবাদ পরিবেশন করব তার মধ্যে বাস্তববাদী ও যার মধ্যে মানুষ ভবিষ্যৎ দেখে, বর্তমানকে বোঝে, ও যেগুলো সুদূর প্রসারী এগুলোকে নিয়ে চলা। মির্চ মশলাওয়ালা যে সংবাদ, ঠিক আছে করুন, একটু এন্টারটেনমেন্ট করতে হবে, এন্টারটেনমেন্ট। মির্চ মশলাওয়ালা খবর মানুষ দেখে, বড় বড় চ্যানেল দেখা। কারণ তাত্ত্বিকতা, ডেটা, ইকোনমি, গ্রোথ, এগুলো সবসময় ভালো লাগে না। সারাদিন আমি ইকোনমি করতে, ব্যবসা বাণিজ্যের খবর নিতে থাকবো, তো লোক দেখতে চায়। কোন একটা পলিটিশিয়ান বা কোনো ব্যক্তি কোনো জায়গায় একটা কিছু বলে দিয়েছে, তো তাকে একটু দেখানো। দেখানোর সময় সেও জানে, সংবাদ মাধ্যমও জানে যে বেসলেস খবর। मजा लेगा। देखाने समय सेव आ सकते को क्या बोल रहा है, पॉलिटिशियन ऐसा बोलता है क्या, पागल है किसी को, तो वो दिन करता है कारण पब्लिक को देखते सा अरे की दे राहुल गांधी बोले की कोई से যখনই বাইরে কোনো তুমি থেকে কিছু হয় তো ওই দিন আমি কাউকে বলেছি একটা তো প্রমাণিত যতদিন রাহুল গান্ধী আছে ততদিন আর বিজেপির কোনো চিন্তা করার দরকার নেই, ও আপনি হাতে আমাদের সরকারকে বসিয়ে রাখবে। ওই ব্যক্তি ফেরত কেন, স্থায়িত্ব নেই। খুলে দেখুন আজ থেকে 3 বছর আগে কি বলেছে, কি নিয়ে নেমেছে, ওই ট্র্যাকে নেই। কখন কি বলবে, কে এসে কোনদিন সীতারাম বাবু এনে কিছু দিয়ে দেবে, কোনদিন ওই বাবু এনে কিছু দিয়ে দেবে, সেগুলো বলে দেবে। মোদী যখন থেকে গুজরাটের মুখ্যমন্ত্রী, যেই মোদীর টেস্ট, যেই মোদীর নমুনা, যেই মোদীর রণকৌশল, যেই রণনীতি, ঠিক সেই আজ পর্যন্ত সেম টিম। গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন যে টিম ছিল তার মধ্যে পিএম হওয়ার পরে সামান্য অ্যাড হয়েছে। যেভাবে তিনি মুখ্যমন্ত্রিত্ব কালে এক মুখ্যমন্ত্রী যেভাবে পরিচালনা করতেন রাজ্যকে, ঠিক প্রধানমন্ত্রী হওয়ার পর সেই দিশাতে মোদী কাজ করতেন। কোনো পরিবর্তন নেই, তার জন্য মোদীজির নেতৃত্বকে পুরো দুনিয়া মেনে নিয়েছে। স্থায়িত্ব হ্যাঁ, স্টেবল হ্যাঁ। ব্যক্তি যেদিন থেকে শুরুয়াত করেছে, যে নিশান নিয়েছে, যে বিধান নিয়েছে, যে মানসিকতা নিয়েছে, কন্টিনিউশন সেই জায়গাতে বলছে সবকা সাথ সবকা বিকাশ, তো সবকা সাথ সবকা বিকাশ এভরিওয়ার, এভরি সেক্টর দেখিয়ে দিয়েছে, প্রমাণিত করে দিয়েছে। জাত পাত পন্থ 2019 ইলেকশনে প্রমাণিত হয়ে গেছে। কেন? স্টেবিলিটি, सही सोच, सही दिशा, सही मंत्र और सही ट्रैक। सक्सेस एमनी आशा ना बंधु, আমরা কঠিন জায়গায় আছি। আমাদের কালকে কি হবে কেউ লিখে বেরোয় না। সাংবাদিকতা করার জন্য বেরোবো, অমরপুর যাবো, বড়মারাদা যাবো, ছাপরমা যাবো, কোন স্থিরতা নেই। কিন্তু কেউ যদি কোনো হ্যান্ডি ক্লার্ক কোন জায়গায় চাকরি করে, তো যে জায়গায় ওর পোস্টিং হয়েছে সবাই জানে যে সকালবেলা বেরোবে, ওই অফিসে যাবে, 8 ঘন্টা কাজ করবে, ওই অফিস থেকে বেরোবে।
পত্রকারদের কেমন হয়, এখন এখানে আমার রেকর্ডিং করছে, হঠাৎ করে ওখানে একটা দেখবে হোয়াটসঅ্যাপে ওখানে একটা কার্যক্রম হচ্ছে, দৌড়ে আবার ওখানে চলে যাবে। কোনো প্ল্যানিং ছাড়া অন্যের প্ল্যানে চলতে হয়। পলিটিশিয়ানদের যেমন অন্যের প্ল্যানে চলতে হয়। বলে স্যার আপনি কি প্ল্যান করেন না? করি, কিন্তু তারপর ওই প্ল্যানে আমি চলতে পারি না। কারণ আমার হয়তো বা প্ল্যান করে রেখেছে যে 5টার সময় আমার ক্যাবিনেট সেক্রেটারি হবে, এর চাইতে বড় তো মিটিং হতে পারে না একটা মুখ্যমন্ত্রীর জন্য। 5টার সময় ক্যাবিনেট মিটিং হবে, ও দেখা গেল সাইক্লোন এসেছে 5টার সময় আগরতলাতে, পুরো আগরতলার 5টি ঘর ভেঙে পড়ে গেছে, আমি ক্যাবিনেট মিটিং করবো? নেবার। আমি ওই বাড়ি ঘরটির কাছে যাবো, লোকসান কি হয়েছে সেখানে ক্যাবিনেট মিটিং ক্যান্সেল করে। কিন্তু যে কোনো ক্লারিক্যালে চাকরি করে তাকে যদি বলে ক্যাবিনেট মিটিং 5টার সময় আছে, তার বাড়ির সামনে 3টে ঘর ভেঙে গেছে, সে সেই বাড়ি ঘরে গিয়ে দাঁড়িয়ে থাকবে না, সে জানবে ক্যাবিনেট সেক্রেটারি মিটিং হবে, আমার টাইপ করে দিতে হবে, সে অফিসে চলে যাবে। এই দুইটা মিল পলিটিশিয়ান এবং সাংবাদিকদের মধ্যে আছে। অন্য আমাদের জীবনশৈলী, যেমন জীবন রেখা তৈরি করে, আমরা আমাদের নিজের জীবনের রুটিন তৈরি করতে পারি না। মানুষ আমাদের জীবন শৈলী রুটিন তৈরি করে, প্রতিদিন পরিবর্তিত হয়েছে, ও তার মধ্যে কাজ করে নিজেদের পারদর্শিতার সঙ্গে স্থায়িত্বের সঙ্গে এগিয়ে নিয়ে যাওয়া। আর যদি স্থায়িত্বের সঙ্গে, স্থায়ী মতামতের সঙ্গে, স্থায়ী টেস্টের সঙ্গে যদি এগিয়ে যেতে হয়, এগিয়ে যেতে পারি, তবেই আমার হাউস সাকসেসফুল হবে। আর তারপর আপনি লক্ষ্মী আপনার ঘরে আসবে। লক্ষ্মী চঞ্চলা এমনিতে আপনার হাউসে বললেই চলে আসবে। আপনার ক্রিয়া কৌশলের মাধ্যমে আপনার কাছে আসবে। তাই বন্ধুরা, সংবাদ পরিবেশন করুন, সোসাইটির সমস্ত খবরাখবর নিয়ে আসুন, তার মধ্যে স্বচ্ছতা, স্বনির্ভরতা, স্বাভিমানী, যে 3 শব্দ বললাম, প্রত্যেকটি সংবাদের মধ্যে যাতে তা পরিবেশিত হয়। হাউস হোক না, এখন 48টার কাছাকাছি প্রায় ইলেকট্রনিক মিডিয়া চ্যানেল আছে, 90টা হয়ে যাক, 900 হয়ে যাক, कोई फर्क नहीं पड़ता। अपना व्यक्तित्व, अपना हाउसर কর্তৃত্ব, কার্যকলাপ সবকিছুকে পরাজিত করে উপর ওঠে। রাজনীতি তো তেমন। ভারতীয় রাজনীতিতে, মোদী সেন্ট্রাল রাজনীতিতে আসার হবে না। বহু লোকের পদ বানিয়েছিল এরা এবং প্রধানমন্ত্রী, কারণ মোদীজি তো রাজ্যে রাজনীতি করছে, তো এই লোকগুলো প্রধানমন্ত্রী হতে পারে, এমনটা হয়নি। ত্রিপুরাতে এমন হয়েছে, যাদের পরিকল্পনা, কল্পনা, প্ল্যান সবকিছু তলিয়ে গেছে। আমার মূল বিরোধী পার্টি, তাদের কোনো ব্যক্তিরা বিরোধ করি না, আমি সেই সোচের বিরোধিতা করেছি, কারণ সেই সোচ ত্রিপুরাকে ডেভেলপমেন্ট এনে দিতে পারেনি। আজও ডেভেলপমেন্টের সোচ নেই। ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যেতে হলে কি কি পলিসি নিতে হবে, কি কি করতে হবে,
তার জন্য পরিকল্পনা করা। বন্ধুরা, উঙ্গলি তোলার সময় আগে নিজে সেই কাজটা করে দিতে হবে, তবেই অন্যের দিকে উঙ্গলি তুলব। ত্রিপুরাতে ট্রেন আসুক, প্রথম নর্থ ইস্ট এক্সপ্রেস ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস যে আসবে, তার জন্য বারবার তৎকালীন রেলমন্ত্রীর কাছে যাওয়া। পুরনো রাজ্য সরকার তার জন্য কাজ করেনি, আমি সেটা বলবো না। অপোজিশনে কিভাবে সকারাত্মক কাজ ত্রিপুরা ডেভেলপমেন্টের জন্য, ত্রিপুরার ভবিষ্যতের জন্য এই কাজগুলো আমরা করেছি, তাতে হাত বাটিয়েছি। ও ট্রেনের নাম পর্যন্ত ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস নামকরণ পর্যন্ত নিয়ে এসেছি। আমাকে তৎকালীন সময় রেলমন্ত্রীর যে ওয়েস্ট উনি বলছিলেন যে নেই, এটা তো ধার্মিক নাম হয়ে যাবে, এখন আর সেগুলো হয় না। আমি তখন ওনাকে বলেছি, एक काम करिए, पहले पूरी एक्सप्रेस का नाम चेंज कर दीजिए, जगन्नाथ एक्सप्रेस का नाम चेंज कर दीजिए, कामाख्या एक्सप्रेस का नाम चेंज कर दीजिए। जब हम एक नाम धनाधन बोलছি, तब वो नहीं सर ठीक है, कोई बात नहीं, इसको नाम करते। 3 বড় উদাহরণ আপনাদের সামনে প্রস্তুত করেছি, एक रेलवे, एक लाइफलाइन और तीसरा त्रिपुरा जे কোনো डेवलपमेंट है, তার মধ্যে तीसरा বড় হচ্ছে উজ্জ্বলা যোজনা সঠিক প্রয়োগ। ধর্মেন্দ্র প্রধান जी के এনে ত্রিপুরাতে এই রবীন্দ্র ভবনে कार्यक्रम করে তার শুরুয়াত। তার আগে মাত্র ৭,০০০ কানেকশন এক বছরে। আমরা প্রেসার করার পর ৩৪,০০০-এ পৌঁছেছে, কারণ তৎকালীন সরকার, তার মধ্যে মোদির ছবি আছে বলে গ্যাস এজেন্সিগুলোকে ধমকানো হচ্ছিল যে এগুলো যাতে মানুষের কাছে না দেওয়া হয়। বন্ধু, এইভাবে এমনিতে পরিবর্তন হয়নি, মানুষ এগুলো দেখেছে, প্রত্যক্ষ করেছে। যারা এই দলের লোকগুলো ত্রিপুরা ডেভেলপমেন্ট চাইছে, তখন সিপিএম থেকে বড় মাত্রায় বেরিয়ে বন্ধুরা পাশে দাঁড়িয়েছে। হয়তো বা মিছিলে আসতে পারেনি, গিয়ে ইভিএম মেশিনে বটন দাবিয়ে দিয়েছে। কিন্তু আজ যখন হলদিয়া থেকে জাহাজ চলে ত্রিপুরার উদ্দেশ্যে চিটাগাঙ্গের দিকে চলে আসছে, তার বিষয়ে একবারও বলে না, একবারও ছবি সেই পত্রিকা ওঠে না। সুরমাতে জেটি তৈরি হয়ে গেছে, তো 21 দিনে তৈরি হয়ে গেছে জেটি, তার হেডলাইন হয় না। বারাণসী থেকে জাহাজ চলবে, ছোট জাহাজ সুনামুনাতে আসবে, ত্রিপুরা থেকে মালপত্র উত্তর ভারতের সবচেয়ে বড় রাজ্য উত্তরপ্রদেশে চলে যাবে, একবারও তার আলোচনা হয় না। বন্ধুরা, এক দিনের জন্য এক লাইন নেই যে ত্রিপুরার ভবিষ্যতের জন্য কি চিন্তা করেছে, কোন না। 40টা বছর ত্রিপুরার সঙ্গে অন্যায় হয়েছে। আমি তো সগর্বে বলতে পারি, সগর্বে, যে ত্রিপুরাতে 37 লক্ষ যে মানুষ আছে, তার মধ্যে যে জুনুন রয়েছে, যে পারদর্শিতা, রণকৌশল রয়েছে আম আদমির মধ্যে, তার পরিণাম
ত্রিপুরার জন্য কাজ করব। আর যদি মৃত্যু হয়ে যায়, একদিন একদিন তো মরব, তো তার জন্য পূর্বজনের জন্য স্মৃতি বন লাগিয়ে দিয়েছি। সেখানে ত্রিপুরার প্রত্যেকটি ব্যক্তির মৃত্যুর পর গিয়ে তার পূর্বজদের নামে গাছ লাগানো যায়, তার ব্যবস্থা আছে, তার কিউআর কোড দেওয়া হয়েছে। দুনিয়াতে যেখানে থেকেই আপনি 300 টাকা বুকিং করে অনলাইনে সেখানে গাছ লাগাতে পারবেন, আর সেই গাছ কতটা বলেছে সেটাও আপনি দেখতে পারবেন। আর মৃত্যুর পরও এই গাছ হয়ে ত্রিপুরার মানুষকে অক্সিজেন দেওয়ার জন্য বিপ্লবীতে বসে থাকবে। কারণ কি 37 লক্ষ ত্রিপুরাবাসী খুব কম সময় আমাকে যা দিয়েছে, আমাকে সেটাকে ফেরত দিতে হবে বন্ধুরা। তার জন্য সারা জীবন তো আমার থাকবে, আর মৃত্যুর পরও সেই স্মৃতি মনেই থাকবো, গাছ হয়ে ত্রিপুরার মানুষকে অক্সিজেন দেব। আর আমি আপনাদেরকে বলবো, ওই দিশাতে আপনারা কাজ করুন, তো ত্রিপুরা মিডিয়া এক নতুন দিশা নিয়ে চলবে, সকারাত্মক মানসিকতা। কিছু কিছু খাট্টা মিঠা লাগাই, নাহলে আবার হাউস চলবে। কিন্তু खट्टा मीठा इतना नहीं लगाइए जो आपका टीआरपी खत्म हो जाए। আর তারপর দোষ দেবেন আরে শব্দটার কারণে ডুবে গেছে, দেখো ভাইয়ের কারণে ডুবে গেছে। কেউ কারণে কেউ ডুবে না, নিজের কারণে নিজে ডুবে। এই বাক্যগুলো যদি আমাদের জীবনে আমরা লাগু করতে পারি, আমি আশা করি নিজের হাউসকে তো এস্টাবলিশ করবই, তার সঙ্গে সঙ্গে মানুষের রোজগার দেওয়ার ব্যবস্থা করতে পারবো। ত্রিপুরার যে সুন্দর একটা মানসিকতা তৈরি হয়েছে, সেটাকেও দুনিয়ার সামনে তুলে ধরতে পারবো। যেমন আমরা যদি পাঞ্জাবের মানুষের বিষয়ে কথা হয়, তো এটা বলি কি पंजाबी सरदार, अरे बाप रे सरदार तो किसी को डरता ही नहीं, इनका दिमाग कम होता है किंतु ताकत बहुत होता है, और उनको ताकत से जीता नहीं जा सकता, उनको प्रेम से जीता जा सकता है। कहावत जो मैंने कहा सही है क्या नहीं? ऐसा ही हरियाणा में জাট প্রচুর আছে, তো হরিয়ানায় জাটেদের বিষয় বলে, জাটেদের উপর দিমাগ কম থাকে কিন্তু হৃষ্টপুষ্ট। पंगा যদি জাটের সঙ্গে নেয় তো घर से बंदूक निकाल के लाता है। बंगाल বাঙালি বলে এদের সঙ্গে বুদ্ধিতে पंगा না। বাঙালিদের একটা পরিচয় আছে, পুরো ভারতবর্ষের মধ্যে কি পুরো বুদ্ধিমান, দিমাগের ঘাট। প্রত্যেক জাতি, প্রত্যেক ব্যবস্থার প্রত্যেক কোণা একটা আলাদা আলাদা পরিচিতি আছে। এটাই বাস্তব, ওর বাস্তবটাকে নিয়ে এগিয়ে চলতে হয়। আমি আশা করি আপনাদের এই সেমিনার সাকসেসফুল হবে। আপনারা এই এক নতুন দিশা আর নতুন উদ্যম নিয়ে নিজের নিজের হাউসকে শক্তিশালী করবেন, ত্রিপুরার আকাশ বাতাসকেও শক্তিশালী করবেন, ত্রিপুরার মানুষের মানসিকতাটা বোঝে সেইভাবে সংবাদ পরিবেশন করবেন। এবং আমরাও যারা রাজনীতিতে রয়েছি বা সরকারে রয়েছি, আমাদেরও দায়িত্ব মানুষের মানসিকতা বোঝে, পজিটিভিটি বুঝে এবং সমাজকে সঙ্গে নিয়ে সমাজের সঙ্গে এক মিলন রেখে সরকার পরিচালনা, সেই দিশাতে সরকার কাজ করছে। আমাকে আমন্ত্রণ করার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। জয় হিন্দ। মাননীয় সভাপতি শ্রী দেবাশিস ভট্টাচার্য, আমাদের সবাইকে কৃতার্থ করছে। আমরা সকাল থেকে এই সম্মেলনে যে যে বিষয়গুলো আলোচনা করছিলাম, এর মধ্যে অবশ্যই প্রফেশনাল দিকগুলো তো আছেই,
ফিনান্সিয়াল বিষয়গুলো আছে, বিজ্ঞাপনগুলো আছে। এর সাথে যে বিষয়টা আমরা খুব গুরুত্ব দিয়ে আলোচনা করেছি, এথিক্যাল দিক, সাংবাদিকতা, নৈতিকতার দিক, যেটা মাননীয় মুখ্যমন্ত্রীর আলোচনাতে তার ইঙ্গিত দিয়েছেন, সেই বিষয়ে আলোচনা করেছেন। এই কথাগুলোকে পাথেয় করে ত্রিপুরা রাজ্যের ইলেকট্রনিক্স মিডিয়া মানে টিভি মিডিয়া আগামী দিনে আরো শক্তিশালী হবে এবং ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি জায়গায় মানুষের ভরসার জায়গা তৈরি হবে। এই প্রত্যয় এই সম্মেলন থেকে উত্থাপিত হচ্ছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবাই ইলেকট্রনিক্স মিডিয়ার যে সোসাইটি রয়েছে এই সোসাইটিকে আরো স্ট্রেনথেন করার জন্য নিজেরা আত্মনিয়োগ করুন। সবাইকে সশ্রদ্ধ নমস্কার। আজকে সম্মেলন এখানেই শেষ হচ্ছে।